প্রোটোকলগুলো আপনি লিখছেন এটা একটু ফিরে একটু রিপিট করবেন। আমরা যখন বলবে যে একটা রোগীকে ম্যানেজ করতে বা একটা ডিজিজ ম্যানেজ করতে বলবে, তখন আমাদের কিছু প্রোটোকল, মেডিসিন মানে হচ্ছে কিছু প্রোটোকল মেনটেন করে আমাদেরকে যাইতে হবে। হ্যাঁ, প্রোটোকল মেনটেন করে যাইতে হবে। এখন আমি প্রোটোকল মেনটেন করার পরে ডায়াগনোসিস নাও হইতে পারে, সেই ক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই। ডায়াগনোসিসের একটা ধারণা তো আসবে, আমি তার ট্রিটমেন্ট হয়তো নাও করতে পারি, তাকে আমি রেফার তো করতে পারবো যে আমার একটা ধারণা হচ্ছে যে সে এইটা রোগ হইতে পারে, তাহলে আমি আমার পক্ষে এটা চিকিৎসা করা সম্ভব না আমার এখানে, তাহলে আমি তাকে বড় ডাক্তারের কাছে রেফার করলাম। ঠিক আছে, এই যে রেফার করার আমি একটা ইয়া পাইলাম, দক্ষতা অর্জন করলাম, এইটাও তো আমার একটা অনেক বড় জিনিস। ঠিক আছে, আর কিছু রোগ আছে আমরা নিজেই ট্রিটমেন্ট করতে পারবো। ঠিক আছে, তাহলে ডায়াগনোসিসের ক্ষেত্রে আমাদের একটা কমপ্লিট হিস্ট্রি লাগবে, মানে রুগী এসে বলবে যে আমার এরকম এরকম সমস্যা, আমি ধরেন বলো যে আমার জ্বর, তাহলে ও জ্বর বলবে, জ্বর বলার পরে আমরা তাকে কিছু প্রশ্ন করব যে হ্যাঁ তোমার জ্বরটা কত মাপছিলে বড় হাইয়েস্ট, তারপরে তোমার জ্বরটা কখন আসে, সকালে আসে নাকি রাতে আসে নাকি সন্ধ্যার সময় আসে। হ্যাঁ, কিছু রোগ আছে যেমন টিবিতে সন্ধ্যার সময় জ্বর আসে। হ্যাঁ, জ্বরের সাথে কি কাঁপুনি আসছে নাকি, হ্যাঁ জ্বরের সাথে জ্বর সারলে কি শরীর ঠান্ডা হয়ে যায় বা ঘাম দেয় কিনা, তারপরে হচ্ছে তার কোনো ভ্রমণের হিস্ট্রি আছে কিনা, হ্যাঁ মানে ধরেন খাগড়াছড়ি বা এদিকে বান্দরবানের এদিকে গেছে কিনা, তাহলে তার ম্যালেরিয়া চিন্তা করবো আমরা জ্বরের ক্ষেত্রে। হ্যাঁ, এরকম একটা হিস্ট্রি নিতে হবে আর কি, যখন একটা নির্দিষ্ট কথা বলবে রুগী। এই রুগী যেগুলো সমস্যার কথা বলে সেগুলোকে আমরা বলি সিমটম। আবার আমরা তখন তাকে এক্সামিনেশন করব, পরীক্ষা করে দেখব যে আসলে কোথায় সমস্যাটা, সেটাকে আমরা বলি সাইন। তারপরে আমরা কিছু ইনভেস্টিগেশন দিব, মানে পরীক্ষা নিরীক্ষা করতে দিব, তারপরে আমরা যাব হচ্ছে ট্রিটমেন্টে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি বললাম যে কিছু রোগ আছে যে আমি এমনিতেই নির্ণয় করে ফেলতে পারবো সাইন পর্যন্ত এসে, কিছুতে ইনভেস্টিগেশন লাগবে। আমি বললাম না যে কমপ্লিট হিস্ট্রি একটা নিতে পারলেই কিন্তু 80% এর মতো আমরা একটা রোগ সম্পর্কে জেনে ফেলবো। ঠিক আছে, এই হলো ট্রিটমেন্ট দিব, তারপরে আমরা রোগীকে কিছু অ্যাডভাইস দিব, মানে পরামর্শ দিব। এই একটা প্রোটোকল আর কি। এখন আমরা আজকের যে সিলেবাসের যে টপিক সেইটাতে যাব। এই আজকে সিলেবাসের টপিকসের মধ্যে আমরা একটা জিনিস খুবই ভালো করে পড়বো এবং এটা খুবই দরকারি। হ্যাঁ, বাকি দুইটা এত ইম্পর্টেন্টও না। তাহলে আমরা পড়বো আজকে পিইউডি। পিইউডি কথাটার অর্থ হচ্ছে পেপটিক আলসার ডিজিজ। তাহলে এটা এমন একটা ডিজিজ যেখানে আমাদের পেপটিক কথাটার অর্থ হচ্ছে, সাধারণত এটা স্টোমাক বোঝায়, কিন্তু আমরা পিইউডি বলতে আলসার মানে ঘা হওয়া। ঠিক আছে, তাহলে এই ডিজিজটাতে আমাদের জিআইটি ট্র্যাক্ট, জিআই ট্র্যাক্ট বলতে আমরা কোনটাকে বুঝি, জিআইটি গ্যাস্ট্রো, গ্যাস্ট্রো মানে হচ্ছে স্টোমাক, গ্যাস্ট্রো ইন্টেস্টাইন মানে হচ্ছে ইন্টেস্টিনাল ট্র্যাক্ট। হ্যাঁ, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট মানে আমাদের মুখ থেকে শুরু করে পায়ুপথ পর্যন্ত এই পুরো ট্র্যাক্টটাকে আমরা গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট বলি। ঠিক আছে, এইখানের যে কোনো জায়গায় আলসার হইতে পারে, তখন আমরা সেটাকে পেপটিক আলসার ডিজিজ বলি। তাহলে সেটা ক্রনিক হইতে পারে, অ্যাকিউট হইতে পারে। অ্যাকিউট মানে মানে অল্প সময়ের মধ্যে, ক্রনিক মানে অনেক দিন ধরে চলতেছে, হ্যাঁ 6 মাস 3 মাসের উপরে, তাহলে সেটা হচ্ছে পেপটিক, আমরা বলছি পেপটিক। তাহলে কমন কিছু সাইট আছে পেপটিক আলসার ডিজিজের, কমন সাইট। হ্যাঁ, কমন সাইট গুলা কি, তাহলে আমি বললাম যে মুখ থেকে শুরু করে পায়ুপথ পর্যন্ত সব জায়গায় হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সব জায়গায় হয় না সাধারণত। কিছু কমন জায়গা আছে, যেমন হচ্ছে আমাদের স্টোমাক বা পাকস্থলী। 2 নাম্বার হচ্ছে আমরা ডিউডেনাম পড়ছিলাম না, ডিউডেনাম স্টোমাকের পরে পাকস্থলীর পরে হচ্ছে এই মুখ থেকে পাইপট থেকে আমাদের স্মল স্মল স্ট্যান্ডার্ড মধ্যে নাকি না মুখ থেকে পায়ুপথ পর্যন্ত সবগুলাই পড়বে। প্রথমে খাদ্যনালী মানে ইসোফেগাস, ইসোফেগাসের পরে স্টোমাক বা পাকস্থলী, তারপরে হচ্ছে ক্ষুদ্রান্ত্র, ক্ষুদ্রান্ত্রের কয়টা পার্ট, 3টা পার্ট,
ডিউডেনামের আবার তিনটা পার্ট আছে, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট। ডিউডেনাম, হ্যাঁ ডিউডেনামও হইতে পারে, হ্যাঁ বললাম না এখান থেকে সবগুলাতেই হতে পারে। ডিউডেনাম, জেজুনাম, আইলিয়ামে হইতে পারে, তারপরে কোলনে হইতে পারে। মানে কোলন মানে কি, বীরযন্ত্রের আবার পার্ট আছে না, ট্রান্সভার্স কোলন, অ্যাসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন, তারপরে রেকটাম, অ্যানাস, সব জায়গায় বললাম। তাহলে কমন কিছু জায়গা আছে, সেটা হচ্ছে স্টোমাক এক। 2 নাম্বার হচ্ছে ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম, মানে আলসারটা তো সাধারণত মেইনলি স্টোমাকে হয়, কারণ এই যে এই আলসার যেগুলো হয় মেইন কারণ হচ্ছে গ্যাস্ট্রিক অ্যাসিড, যেটা HCl সিক্রেশনটা বেড়ে যাওয়ার কারণেই মেইনলি হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিড, এইটা যদি সিক্রেশন বেড়ে যায়, আবার যদি আমাদের বাইকার্বনেট যেটা আছে, বাইকার্বনের একটা ক্ষার কিন্তু এ কি করে, HCl কে নিউট্রালাইজ করে, প্রশমিত করে, এইটার পরিমাণ অনেক সময় কমে যেতে পারে। আবার আমরা বলছিলাম যে স্টোমাকের বা পাকস্থলীতে বা ইন্টেস্টাইনে একটা লেয়ার থাকে, প্রোটেক্টিভ লেয়ার থাকে উপরে, মিউকোজা বলে, ওইটা নষ্ট হয়ে যেতে পারে, তখন সেটা আলসার হইতে পারে। তাহলে যেহেতু স্টোমাকের মধ্যে আমাদের HCl অ্যাসিডটা সিক্রেশন হয়, তাহলে স্টোমাকে হওয়ার চান্স বেশি। আমরা ওটা ধরে নিই, স্টোমাকের মধ্যে যে মিউকাস আবরণটা আছে ওইটা নষ্ট হলেই সেটাকে আমরা আলসার বলি। হ্যাঁ আলসার, মূল কথাটা এটাই। হ্যাঁ ওইটা হচ্ছে আলসার। তাহলে ফার্স্ট পার্ট অফ ডিউডেনামে কিন্তু হয় বেশি, কারণ এই যে স্টোমাকের আশেপাশের জায়গাগুলা। তারপরে হচ্ছে আমাদের খাদ্যনালীটাকে আমরা কি বলি, ইসোফেগাস বলি। তাহলে ইসোফেগাসের আপার এন্ড থাকে, লোয়ার এন্ড থাকে, লোয়ার পার্ট থাকে। তাহলে লোয়ার পার্টটা কিন্তু স্টোমাকের কাছে থাকে, কথা বুঝতে পারছেন? ইসোফেগাসের পরেই কিন্তু স্টোমাক শুরু, তাহলে আপার পার্টের সাথে কিন্তু ইয়া থাকবে না, স্টোমাক থাকবে না, লোয়ার পার্টের সাথে থাকবে। তাহলে লোয়ার পার্ট অফ ইসোফেগাস, ইসোফেগাস। তারপরে এমনিতে তো সব জায়গায় হয়, যেমন আমাদের IBS বা ইনফ্লামেটরি বাউল ডিজিজ একটা আছে, হ্যাঁ এগুলাতে কিন্তু পুরা ইয়াতে হইতে পারে। জলিঞ্জার ইলিউশন সিনড্রোম একটা আছে, সব জায়গায় হইতে পারে। তাহলে লোয়ার পার্ট অফ দ্য ইসোফেগাস হইতে পারে। আর হচ্ছে আমরা যদি জলিঞ্জার ইলিউশন সিনড্রোমটা কি জিনিস, শর্টকাটে কি বুঝতে পারবো? না এটা হচ্ছে একটা রোগ আর কি, এটা অটো ইমিউন ডিজিজ। এখানে আমাদের গ্যাস্ট্রিন নামক একটা হরমোন, যেটা ক্ষরণটা কমে যায়, হ্যাঁ কমে গেলে HCl অ্যাসিডের সিক্রেশন বেড়ে যায়, এবং এটা পুরা ইয়াতেই হতে পারে। এই রোগটাতে সাধারণত আমাদের পুরা GI ট্র্যাক্টটাতেই আলসার হওয়ার চান্স থাকে, পেপটিক আলসার হওয়ার, ঠিক আছে? এটা স্যার অটো ইমিউনিটি, এটা অটো ইমিউন ডিজিজ, একটা অটো ইমিউন। আচ্ছা, আর কোন জায়গায় বেশি হয়, ধরেন কোন জায়গায় আমার অপারেশন করা হয়েছে পেটের কোন এক জায়গায়, যেমন গ্যাস্ট্রোজেজুনেস্টমি করে। গ্যাস্ট্রোজেজুনেস্টমি কথাটার অর্থ হচ্ছে অনেকের ক্যান্সার হয় স্টোমাকে। যেমন ধরেন এটা হলো স্টোমাক, তো তাহলে স্টোমাকে যদি এই জায়গায় যদি ক্যান্সার হয়, ডিউডেনাম, এটা হলো ডিউডেনাম, তারপরে হচ্ছে কি জেজুনাম, ডিউডেনামের পরে জেজুনাম। তাহলে এইখানে যদি ক্যান্সার হয়, এই এইটা কেটে ফেলে, হ্যাঁ এই অংশটা কেটে দেয়, অথবা ডিউডেনাম পর্যন্ত কেটে ফেলে, কাটার পর এই বাকি অংশটা জেজুনামের সাথে জোড়া লাগাই দেয়। তাহলে এই যে আমরা যে পেটে যে কোনো জায়গায় যদি অপারেশন হয়, তাহলে এই যে জোড়া লাগানোর অংশটাতে, এই জায়গাটাতে আমরা এই আলসার হওয়ার সম্ভাবনা বেশি, চান্স বেশি। এই জন্য এখানে একটা কথা হচ্ছে যে গ্যাস্ট্রোজেজুনেক্টমি যেই জায়গাটা হয়, অ্যানাস্টোমোসিস করে। অ্যানাস্টোমোসিস মানে জোড়া লাগানো একটা অংশের সাথে। তাহলে এটা আপনারা লিখে রাখেন, বাংলায় লেখেন যে যদি GI ট্র্যাকে কোনো জায়গায় অপারেশন করে জোড়া লাগানো হয়, ওই জোড়া লাগানোর জায়গাটাতে আলসার হওয়ার সম্ভাবনা বেশি। আমাদের ইজুনাম, ইলিয়াম, এই তিনটা পার্টের মধ্যে আমাদের যে জোড়াটা আছে ওগুলোতে মানে না জোড়া না, ধরেন কোনো কারণে কারো পেট কাটছে, এই জেজুনাম বা ইয়াটা কাটছে, কাটার পরে জোড়া লাগায় না, অপারেশন করার পরে কি করে জোড়া লাগায় দেয়, তাহলে ওই জোড়া লাগানো অংশটাতে আলসার হওয়ার সম্ভাবনা বেশি আর কি, ঠিক আছে? নরমাল যে জোড়া ওইটাতে হবে না, নরমালি তো আসলে জোড়া থাকে না, নরমালি এমনি এটা ভাগ করা হয়েছে, ওই যে সেলাই কি বলছিলেন, হ্যাঁ গ্যাস্ট্রোজেজুনোস্টমি
গ্যাস্ট্রোজেজোস্টমি যদি করে, অ্যানাস্টোমোসিস যদি হয় সেখানে, মানে গ্যাস্ট্রোজেজোস্টমির ওই জায়গাটাতে বেশি হতে পারে আলসার। এগুলো হচ্ছে কমন সাইট, বাকি তো সব জায়গাতেই হতে পারে। এটা হলো আমাদের পিউরি বা পেপটিক আলসার ডিজিজ। তাহলে এখানে রোগী কি কি জানি, আচ্ছা কারণগুলো কি কি হয়, কি কি কারণে হয়, কজ। এক নাম্বার হচ্ছে বাংলাদেশের মানুষের ক্ষেত্রে হেলিকোব্যাক্টর পাইলোরি নামে একটা ব্যাকটেরিয়া আছে, এটা দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে হয়, এইচ পাইলোরি বলে। হ্যাঁ, হেলিকোব্যাক্টর পাইলোরি। তারপরে ধরেন যারা এনএসাইডস খায়, এনএসাইডস, স্টেরয়েড, এগুলোর কারণে হতে পারে। তারপরে স্ট্রেসফুল কন্ডিশন, স্ট্রেসফুল কন্ডিশন মানে অ্যাংজাইটি, মানে অতিরিক্ত টেনশন করে। তারপরে ধরেন সাইকোলজিক্যাল কোনো সমস্যা, সাইকোলজিক্যাল প্রবলেম, অথবা যদি বার্ন হয়, বার্ন বা মানে যদি শরীরে কোনো অংশ পোড়া যায় সেই ক্ষেত্রে একটা স্ট্রেস থাকে শরীরের উপরে, এগুলাতে কিন্তু ইয়া হয়। তারপরে ধরেন কোনো অপারেশন হইলো, অপারেশন হওয়ার সময় আগে এগুলাতে কিন্তু অ্যাসিড সিক্রেশনটা বেশি হয়, তখন দেখবেন যে হইতে পারে। এই মোটামুটি স্যার এগুলো হচ্ছে কারণ। বার্নটাও কি, হ্যাঁ স্যার বার্নটাও কি স্ট্রেসের ইয়াতে? হ্যাঁ, স্ট্রেসের ইয়াতেই বার্ন, মানে বার্ন হলে শরীরে কোনো জায়গায় হয়তো সরাসরি বার্ন হয়ে যেতে পারে, ভিতরে অনেক সময় ভিতরে মানে আগুনের যে ইয়াটা, গরমটা এটা লাগতে পারে, অথবা যদি কোনো জায়গায় পড়া যায় সেক্ষেত্রে পেশেন্ট একটা স্ট্রেসের মধ্যে থাকে। অন্য কোনো অপারেশন হলেও শরীরের মধ্যে একটা স্ট্রেস থাকে, তখন এইচসিএল ক্ষরণ বেড়ে যায় এটা। আচ্ছা, হেলিকোব্যাক্টর পাইলোরি যেটা করে সেটা হচ্ছে আমাদের স্টোমাকের মধ্যে সে এইচসিএল সিক্রেশনটা বাড়ায় দেয়, এক নাম্বার কথা। দুই নাম্বার হচ্ছে আমাদের বাইকার্বনেট, বললাম যে বাইকার্বনেট ক্ষার যেটা, ওইটার ক্ষরণও সে কমাই দেয়। তারপরে কিছু আবার টক্সিন তৈরি করে। টক্সিন হচ্ছে ও এই ইউরিয়া, আমাদের পেটে কিন্তু ইউরিয়া তৈরি হয়, হ্যাঁ খাওয়ার, ওর একটা ইয়া থাকে, ইউরিয়াস এনজাইম থাকে, ইউরিয়াস এনজাইম। ও কি করে, এনজাইমকে ভাঙে, এই ইউরিয়াটাকে ভেঙে কিছু টক্সিক পদার্থ তৈরি করে, যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তারপরে আর একটা আছে ক্লোরামিন না কি যেন, আমি ভুলে গেছি। যাই হোক, মনে রাখলে হবে যে কিছু টক্সিন তৈরি করে, টক্সিক পদার্থ, সেগুলো আবার মানে আলসার করার জন্য দায়ী। আর এমনিতে এনএসাইডস, স্টেরয়েড, মানে ব্যথার ওষুধ খাইলে আলসার হতে পারে এগুলো। তারপরে স্টেরয়েড যারা খায়। স্যার এইচ পাইলোরি টক্সিন কি কি পদ্ধতি নিয়ে দিয়ে টক্সিন বের করে দেয় স্যার? না না, ও মানে ওর একটা ইউরিয়াস এনজাইম থাকে হেলিকোব্যাক্টর পাইলোরি। জি জি ও কি করে, পেটের মধ্যে যে ইউরিয়া তৈরি হয়, ইউরিয়াটাকে ভেঙে কিছু টক্সিক পদার্থ মানে বিষাক্ত পদার্থ তৈরি করে, যেগুলা পেটে আলসার সৃষ্টি করতে পারে। এটা হচ্ছে হেলিকোব্যাক্টর পাইলোরি। হেলিকোব্যাক্টর পাইলোরি থাকে মোটামুটি অনেক মানুষেরই থাকে। আচ্ছা, আমরা এখন যাব যে এই ডায়াগনোসিস করব কিভাবে, পিউরিটা ডায়াগনোসিস করব কিভাবে, বা পেপটিক আলসারটা। এক নম্বরে আমরা বলছিলাম যে হিস্ট্রি, বাইকার্বনেটের কনসেন্ট্রেশনও কি কমাই দেয়? হ্যাঁ, বাইকার্বনেটের কনসেন্ট্রেশন কমায়, আবার এইচসিএল সিক্রেশন বাড়ায় দেয়। তারপরে মিউকোজাল, যে আমাদের মিউকোজা বললাম, যেটা মিউকোজাল লেয়ারেও ও ক্ষত তৈরি করে, মিউকোজাল লেয়ারটাতে অনেকগুলো কাজ করে। ডায়াগনোসিস আমরা কিভাবে করব, তাহলে একটা হিস্ট্রি নিব, সুন্দরভাবে একটা হিস্ট্রি নিব। এই হিস্ট্রিতে রোগী যেটা বলবে সেটা বলবে হচ্ছে যে তার একটা, আমরা এই এরিয়াটার নাম কি পড়ছিলাম 9টা এরিয়ার মধ্যে, এটা হচ্ছে অ্যাপিগ্যাস্ট্রিক। হ্যাঁ, এই অ্যাপিগ্যাস্ট্রিক
এপিগ্যাস্ট্রিক পেইন বলবে, পেইন। পেইনটা কি রকম বলবে? বার্নিং। বার্নিং মানে কি? জ্বলে, ঠিক আছে? বার্নিং সেন্সেশন বলবে এই জায়গায়, এপিগ্যাস্ট্রিক এরিয়াতে বার্নিং সেন্সেশন। এটা কি হবে? খাবারের সাথে সম্পর্কযুক্ত থাকবে। খাবারের সাথে সম্পর্কযুক্ত মানে যদি সেটা খাওয়ার পরে বেড়ে যায় জ্বালাটা, মানে পেটের জ্বালাটা, মানে বার্নিং সেন্সেশনটা, সেটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার ধরতে হবে। গ্যাস্ট্রিক মানে পাকস্থলীতে। আর যদি খাওয়ার পরে কমে যায়, খালি পেটে ব্যথা বেশি হয়, তাহলে আমরা ধরবো সেটা হচ্ছে ডিউডেনাল আলসার। ডিউডেনাল আলসার এগুলো কিন্তু লিখে রাখবেন। যদি খাওয়ার পরে যদি বেড়ে যায়, হ্যাঁ, খাওয়া মানে আমি খাইলাম, ভাত খাইলাম, খাওয়ার একটু পরে দেখা গেল যে ইয়াটা বেড়ে গেল, ব্যথা, বার্নিং সেন্সেশনটা, তাহলে আমরা ধরে নেব সেটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার বা পাকস্থলীতে। আর যদি খাওয়ার পরে খালি পেটে যদি ব্যথা বেশি থাকে কিন্তু খাওয়ার পরে একটু কমে গেছে ব্যথা, মানে ভালো, সেটা হচ্ছে ডিউডেনাল আলসার। আর একটা হচ্ছে এই যে উপরের দিকে ব্যথা করে, শুইলে ব্যথাটা বেড়ে যায়, মনে হচ্ছে পেটের ভিতর থেকে খাবার উপরে উঠে যাচ্ছে, এটা হলে বুঝতে হবে যে লোয়ার পার্ট অফ দ্য ইসোফেগাসে হয়। হ্যাঁ, এটাকে আমরা বলি জার্ট, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ বলে আর কি। যাই হোক, এরকম একটা এপিগ্যাস্ট্রিক পেইন থাকবে, বার্নিং, এটা পিরিয়ডিক হবে, পিরিয়ডিক। স্যার লাস্টেরটা যদি স্যার আরেকবার বলতেন। কোনটা? খাওয়ার যখন উপরে উঠে যায় একটা বদহজমের মতো। না, ওইটা আরেকটা নাম আছে রোগ, এটা জার্ড বলে, গ্যাস্ট্রো GERD, মানে খাবারটা রিফ্লেক্স হয়। রিফ্লেক্স মানে কি? উপরে উঠে আসে, উপরে উঠে আসলে ওই খাবারের সাথে তো আবার অ্যাসিড থাকে, তাহলে ওই অ্যাসিডটা ওই লোয়ার পার্ট অফ দ্য ইসোফেগাসে আস্তে 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 আলসার তৈরি করে, সেটাকে আমরা বলি গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লেক্স। স্যার খাবারটা যখন উপরে চলে আসবে স্যার, কোনো ধরনের ব্যথা বা জ্বালা পোড়া এই ধরনের কিছু হবে নাকি তার শরীরে? শরীরে না তো, এই জায়গা হবে আর কি, এপিগ্যাস্ট্রিক রিজনে উপরের দিকে হবে, গলা পুড়তেছে বলবে, এরকম, এটা বারবার হবে। তাহলে আমি বলতেছি যে পেইনটার কিছু, এই ব্যথাটার কিছু বৈশিষ্ট্য থাকবে, একটা হচ্ছে বার্নিং, 2 নাম্বার হচ্ছে পিরিয়ডিক থাকবে। পিরিয়ডিক মানে ধরেন কিছুদিন ভালো থাকে আবার ব্যথা হয়, কিছুদিন ভালো থাকে আবার ব্যথা হয়, এটা হচ্ছে পিরিয়ডিক। 2 নাম্বার কথা হচ্ছে তার যারা যদি ওষুধের কারণে হয়, তার একটা হিস্ট্রি দিবে যে আমি ব্যথার ওষুধ খাচ্ছি অনেকদিন ধরে, ব্যথার ওষুধ খাই, অথবা স্টেরয়েড খায়, হ্যাঁ, অথবা বাকি যেগুলা হিস্ট্রি আমরা বললাম কারণগুলা, সেগুলা সে বলতে পারে যে আমার একটা অপারেশনের হিস্ট্রি আছে, মানে যে জন্য হ্যাঁ ওইরকম থাকতে পারে, বা স্ট্রেস বার্ন হয়েছিল, এরকম বিভিন্ন হিস্ট্রি গুলা সে দিবে। আচ্ছা, পিরিয়ডিক বললাম, এটা বললাম, আর ড্রাগস এর হিস্ট্রিটা দিতে পারে। স্যার পিরিয়ডিক হলে কোনটা ধরবো? পিরিয়ডিক মানে তো পিওডি পেন আর কি, পিওডি পেন গুলো এরকম পিরিয়ডিক হয়। না, ওইটা হলে গ্যাস্ট্রিকের মধ্যে, এটা কি গ্যাস্ট্রিক আলসার নাকি ডিওডেনাল আলসার, কোনটা? না, এই সবগুলাতে পিরিয়ডিক হয়, গ্যাস্ট্রিক আলসার, ডিউডেনাল আলসার, জার্ট, সবগুলোতে মোটামুটি পিরিয়ডিকই হয়। কিছুদিন ভালো থাকে ওষুধ খাইলে, খাওয়ার পরে কিছুদিন আবার ভালো থাকে, কিছুদিন আবার, মানে আলসারটা যখন হিল হয়ে যায় তখন আবার ভালো থাকে, আবার যখন আলসার হয় তখন আবার ব্যথা শুরু হয়। খালি পেটেরটা স্যার ডিওডেনাল আলসার না বললেন? খালি পেটে যদি পেন হয়, খালি পেটে যদি বাড়ে ব্যথা, তাহলে ডিউডেনাল। আর জি, ঠিক আছে, তাহলে এটা এই হলো এগুলা হিস্ট্রির মধ্যে। মোটামুটি আরো কি বলবে? অ্যানোরেক্সিয়া মানে খাবার রুচি নাই, অ্যানোরেক্সিয়া মানে রুচি থাকবে না, রুচি কমে যাবে আস্তে আস্তে, খাইতে মন চায় না। যেমন গ্যাস্ট্রিক আলসার বললাম যে খাওয়ার পরে ব্যথা বেড়ে যায়, তাহলে ও খাইতে চাবে না, ভয়, ওজন কমে যাবে আস্তে আস্তে, ওয়েট লস হবে, ওয়েট লস।
খালি পেটে যেটা ব্যথা হলে ইন্ডিয়ানের ব্যথা, খালি যেটা খাবার পর ব্যথা হলে তার এটা হচ্ছে স্টোমাকের বা পাকস্থলী। এই ওয়েট লস হইতে পারে। হ্যাঁ, আচ্ছা, ভমিটিংও হয় অনেক সময়, বমি টমি করে ফেলে সব, ভমিটিং, এগুলো হচ্ছে আমরা সাইন সিমটম সব এখানে হিস্ট্রির মধ্যে, এগুলো তো সিমটম। সাইনের মধ্যে আমরা হয়তো খুব একটা বেশি কিছু পাবো না এখানে। সাইনের মধ্যে যেটা পাবো সেটা হচ্ছে তার যেহেতু অনেকদিন ধরে যদি না খায় তাহলে ওয়েট লস পাবো, ওজন কমে গেছে। অ্যানিমিয়া পাইতে পারি, অ্যানিমিয়া মানে রক্ত শূন্যতা হইতে পারে। আবার পেটে এখানে চাপ দিলে ব্যথা সে অনুভব করতে পারে। আচ্ছা, এই ব্যথাটা কিন্তু পিছনের দিকেও যাইতে পারে। হ্যাঁ, পিছনের দিকে মানে গ্যাস্ট্রিকের পেইন যেগুলো হয়, আলসারের পেপটিক আলসার, এটা কিন্তু বিভিন্ন দিকে যাইতে পারে। হ্যাঁ, এইটা মেইনলি এপিগ্যাস্ট্রিক রিজনে থাকে। এই তারপরে এই হিস্ট্রি নিয়ে মোটামুটি একটা কিন্তু আমরা ধারণা পেয়ে যাব যে আসলে তার এটা হয়তো গ্যাস্ট্রিকের পেপটিক আলসারের কোনো ব্যথা। হ্যাঁ, তারপরেও স্যার আমরা ইনভেস্টিগেশন যেখানে এখানে যেটা দেয় সেটা কিন্তু একটা দামি ইনভেস্টিগেশন, সেটা হচ্ছে এন্ডোস্কোপি অফ আপার জিআইটি। আপার জিআইটি কেন বলি আমরা? এই এন্ডোস্কোপিটা সাধারণত ডিউডেনাম পার হয়ে জেজুনাম পর্যন্ত যায়, এর বেশি আর ঢোকানো যায় না। এটা হচ্ছে মুখ দিয়ে ঢুকায়, ক্যামেরাটা মুখ দিয়ে ঢুকায়। আর কোলোনোস্কোপিটা হচ্ছে পায়খানা রাস্তা দিয়ে ঢুকায়, কোলনটা দেখে। তাহলে আপার জিআইটা এন্ডোস্কোপিটা করে আর কি। এইটাই মোটামুটি ট্রিটমেন্ট। আর হেলিকোব্যাক্টার পাইলোরির জন্য কিছু টেস্ট করে, যেমন হচ্ছে আমরা এইচ পাইলোরি, ভেরিয়েন্ট এইচ পাইলোরিতে আমরা কমন যেটা করে হচ্ছে ইউরিয়া ব্রেথ টেস্ট করে, ইউরিয়া ব্রেথ টেস্ট একটা আছে, এটা কেমনে জানি করে আমার জানা নাই। আর তাছাড়া আমরা ইনভেসিভ করতে পারি। ইনভেসিভ মানে ভিতর থেকে আমরা হিস্টোপ্যাথোলজি করতে পারি। আবার আমরা এখানে কালচার করতে পারি, ব্যাকটেরিয়া কালচার করে না, ব্যাকটেরিয়া কালচার করা আর কি, মানে গ্যাস্ট্রিক জুইস নিয়ে সেটাকে কালচার করলে বা মাইক্রোস্কোপ দিয়ে দেখে অনেক সময় হেলিকোব্যাক্টার পাইলোরিটা বের করা যায়। এই কমন টেস্ট করে ইউরিয়া ব্রেথ টেস্ট। আচ্ছা, এটা হচ্ছে মোটামুটি এগুলাই মেইনলি কিন্তু এইটা দেওয়া হয়, এন্ডোস্কোপিটা, যে আসলে আলসার হয়েছে কি। স্যার হ্যাঁ, ব্লাড গ্রুপ আর জেনেটিকও কোনো ধরনের সম্পর্ক আছে না কিছু? ব্লাড গ্রুপ আর জেনেটিক কোনো ধরনের রিলেশন আছে এগুলোতে? ব্লাড গ্রুপ না, একটা বইতে দেখলাম ও পজিটিভ যারা আছে তাদের নাকি গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে, কিন্তু আমি ও পজিটিভ, আমার কখনো গ্যাস্ট্রিকের কখনো ইয়ে হয়নি। না না, এগুলো হচ্ছে হাইপোথিসিস আর কি। হাইপোথিসিস মানে হয়তো দেখা যায় ও গ্রুপের যাদের মন্তব্য করে ওদের একটু বেশি পাওয়া গেছে, এই আর কি, এটা কোনো কিছু না। এটা হইতে পারে, যেমন ধরেন একটা হাইপোথিসিস আছে যে ও পজিটিভ, ও গ্রুপের মানুষদের মশা বেশি কামড়ায়, আসলে আমাকে মশা বেশি কামড়ায়, আমার ও পজিটিভ, বেশি মশা কামড়ায়। তো এখন এটা আসলে ঠিক কিনা নাকি উল্টা হইতে পারে, যে না স্যার, যাদেরকে বেশি আমাকে মশা কখনো, কামড়ায় তাদের রক্তের গ্রুপ এটা। স্যার আমিও পজিটিভ, আমাকে কামড়ায় না তেমন। হ্যাঁ, তাহলে এটা গুলো হচ্ছে হাইপোথিসিস। আচ্ছা, যাই হোক, ইনভেস্টিগেশনের মধ্যে এগুলা গেল। আমরা ট্রিটমেন্টের মধ্যে গিয়ে আমরা প্রথমে কিন্তু এখানে কিন্তু অ্যাডভাইসটা খুবই জরুরি রোগীর জন্য, যে আমরা রোগীকে অবশ্যই তার খাবার কন্ট্রোল করতে বলতে হবে। খাবার মানে হচ্ছে সে, যদি আমরা চিন্তা করি যে তার পিইউডি হয়ে গেছে, সেক্ষেত্রে সে খাবে অল্প কিন্তু ঘন ঘন খাবে। এক, দুই নাম্বার কথা হচ্ছে যে সকল খাবার খেলে গ্যাস্ট্রিকের সমস্যাটা বেশি হয়, HCl সিক্রেশনটা বেশি হয়, সেগুলো খাবার সে অ্যাভয়েড করে চলবে, যেমন তেল জাতীয় খাবার, ভাজা পোড়া। হ্যাঁ, এগুলো কিন্তু বলতেই হবে রোগীকে। অতিরিক্ত মশলা জাতীয় খাবার, হ্যাঁ, স্যার অতিরিক্ত মশলা জাতীয় খাবার। হ্যাঁ, মশলা, অতিরিক্ত ঝাল খাওয়া, এগুলা তো এমনি মরিচ, যদি মরিচের গুঁড়া খায় তাহলে তো ওই আলসারটাতে গিয়ে যদি পড়ে তাহলে তো আরো বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে
এগুলো একটু খেয়াল রাখতে হবে। ডায়েটারি অ্যাডভাইস যেটা বলে, ডায়েটারি অ্যাডভাইস, এটা খুব সুন্দর করে রোগীকে দিতে হবে। ডায়েটারি অ্যাডভাইস। আচ্ছা, ট্রিটমেন্টের মধ্যে আমরা যদি কোনো ইনভেস্টিগেশন আমরা করলাম না, মানে হেলিকোব্যাক্টার পাইলোরি আমাদের মনে হচ্ছে না, তাহলে আমরা ওইদিকে যাব না। আমরা একটা জেনারেল ট্রিটমেন্ট আছে পেপটিক আলসারে, সেটা আমরা দিব। তাহলে ট্রিটমেন্টের মধ্যে আমরা এক নম্বরে হচ্ছে তাকে একটা আমরা পিপিআই অথবা H2 ব্লকার। আমরা ফার্মাকোলজি বললাম না যে পেপটিক আলসারে কি কি ওষুধ ব্যবহার করে, কিছু আছে নিউট্রিলাইজার যেমন অ্যান্টাসিড, কিছু আছে অ্যাসিড তৈরি করতে দেয় না। এদের মধ্যে আমরা কি কি বলছিলাম, পিপিআই প্রোটন পাম্প ইনহিবিটর আর হচ্ছে H2 ব্লকার। তাহলে আমরা তাকে যে কোনো একটা পিপিআই দিব। যেমন ধরেন ক্যাপসুল ধরেন কি দিবেন, ওমিব্রাজোল বা যাই হোক যে কোনো একটা দিয়ে দিলেন 20 মিলিগ্রামের, সেটা আমরা দিব তাকে কিভাবে, বিডি করে দিব, বিডি। ঠিক আছে, এটা খাবে সে খাওয়ার আধা ঘন্টা আগে খাবে, খাওয়ার আধা ঘন্টা আগে। আচ্ছা, এইখানে আমরা বলি যে এটা যে ওমিপ্রাজোল বা পিপিআই যেগুলো, এগুলো খেলে কিন্তু কিন্তু কি করতেছে, আমাদের অ্যাসিডের সিক্রেশনটা কমাই দিতেছে। আমি ওই তখন বলছিলাম যে অ্যাসিড সিক্রেশন আবার দরকারও আছে। কেন দরকার আছে, পরিপাকের জন্য। তাহলে এই ক্ষেত্রে কিন্তু পরিপাকটা কমে যাবে, সেই ক্ষেত্রে তার ব্লোটিং, মানে ধরেন খাবার হজম কম হবে। দীর্ঘদিন ব্যবহারের পরে অনেক সময় ডায়রিয়া হয়। ডায়রিয়া হয় কেন, কারণ খাবারটা ঠিক মতো হজম হচ্ছে না, ওটা বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, ডায়রিয়া হইতে পারে। এই জন্য দীর্ঘদিন এগুলা ব্যবহার করা যায় না। এটা হাইয়েস্ট আমরা দিব তাকে 15 দিনের জন্য দিলাম, তারপরে আসলো আবার যে কমতেছে কিনা। হ্যাঁ, তারপরে আমরা কি দিব, মিউকোজাল প্রোটেক্টিভ দিব। মিউকোজাল প্রোটেক্টিভ গুলা সাধারণত এত তাড়াতাড়ি আমরা দিব না, যদি সেই ক্ষেত্রে আমরা হয় ওই হেলিকোব্যাক্টার পাইলোরির ক্ষেত্রে দেয়। এই ক্ষেত্রে আমরা নিউট্রিলাইজার সিরাপ অথবা ট্যাবলেট, অ্যান্টাসিড যেগুলো পাওয়া যায়, অ্যান্টাসিড প্লাসটা হলে ভালো। আরো অনেকগুলো এখন প্রিপারেশন চলে আসছে, যেমন ধরেন মারলক্স প্লাস, মারলক্স প্লাস, এগুলোতে আবার ওই মিউকোজাল প্রোটেক্ট স্যার 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 পিপিআই তে স্যার সাউন্ড আসতেছে না। তাহলে নিউট্রিলাস আমরা কখন করব, যখন অ্যাসিড তৈরি হয়ে গেছে, মানে খাওয়ার পরে। খাওয়ার তাহলে 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে বা আধা ঘন্টা পরে আমরা অ্যান্টাসিড প্লাস সিরাপ দিব অথবা ট্যাবলেট দিব। ট্যাবলেট হলে সে চুষে খাবে, সিরাপ হলে 2 চামচ করে খাবে, 2 চামচ, বা সেটা বাচ্চা হলে আরো কম হবে, 2 চামচ খাওয়ার পরে। খাওয়ার কত, 1 ঘন্টা বা আধা ঘন্টা পরে। খাওয়ার 1 ঘন্টা পরে খাবে সে, নিউট্রিলাইজ করবে। মানে এটা খাওয়ার পরও যদি তার কিছু অ্যাসিড সিক্রেশন হয়, সেই ক্ষেত্রে আমরা এটা দিব। আচ্ছা, আর একটা কথা হচ্ছে যে আমরা একটা একটা বললাম না যে লোয়ার ইসোফেগাসে হয়, লোয়ার ইসোফেগাসে কখন হবে, বাচ্চাদেরকে তো অ্যান্টাসিড প্লাস খাওয়া যাবে না মনে হয়, যখন পেটটা ভর্তি থাকবে। হ্যাঁ, পেট যখন ভর্তি থাকবে তখন কিন্তু এটা উপরে ওঠার চান্স বেশি। তাহলে আমাদের স্টোমাকটা যেন তাড়াতাড়ি খালি হয়ে যায়, সেটার জন্য আমরা কি দিব, কিছু জিনিস আছে, কিছু ওষুধ আছে যেগুলো মোটিলিটি বাড়ায়। মোটিলিটি মানে কি, তাড়াতাড়ি খাবারটাকে নিচে পাঠাতে, যেমন ডমপেরিডন যেগুলো। হ্যালো
কি হচ্ছে আমাদের কথা বুঝতে হ্যালো স্যার আসতেছে না তো সাউন্ড আসতেছে স্যার আপনার ওখানে মনে হয় নেটে প্রবলেম করতেছে, কথাগুলো আসতেছে না। নেটওয়ার্ক তো কি আল্লাহ আমার কথা বলে। হ্যাঁ ঘুরে হাইতে দে ভাই আপনারা মিউট করেন না এগুলা অনেক স্টুডেন্ট লাইভে তো দেখাইতেন ফলাই না আমার দাদা হারাই না হ্যালো আমার কথা শোনা যায় এখন? জি স্যার। স্যার শোনা যাচ্ছে স্যার আসলে যারা সিট খেয়ে স্যার সিট খেয়ে পিপিআইটি যে না হলে অনেক জিনিস সলভ নয়। তাহলে আমরা যেটা বলতেছিলাম যে গ্যাস জার্ডের ক্ষেত্রে বা যেটাতে আমাদের খাবার উপরে উঠে আসবে সেক্ষেত্রে আমাদের তাড়াতাড়ি পেট খালি করতে হবে। পেট খালি করার জন্য আমরা ডমপেরিডন জাতীয় ওষুধগুলো দিব, যেমন ট্যাবলেট হচ্ছে যারা অভ্যস্ত তারা স্যার সাউন্ড আসতেছে না স্যার। সাউন্ড আসতেছে না কেন? মিউট করেন না ভাই। ভাই সিগারেট বাইরে যায় না, ক্লাসের মধ্যে সিগারেট খাচ্ছেন। আপনার হ্যালো সিগারেট খাইলে বাইরে যায় কেন? আপনি ক্লাসের মধ্যে সিগারেট খাচ্ছেন নি ব্যাপারে? নেট নাই নাকি? এই ওনাকে একটু ডাকবেন তো জামাল ভাই। নেট নেই মনে হচ্ছে। নেট আচ্ছা তো কথা শোনা যাচ্ছে। হ্যালো এটা কার সাউন্ড আসতেছে? এটা একটু মোড করা যাচ্ছে না? কোনো রেসপন্সিবিলিটি নেই। এত তো না সবাই স্যার মিউট করে দেন। ডিস্টার্ব হবে না, ক্লাস করতে পারতেছে। নেটওয়ার্ক নাই মনে হচ্ছে, কোন কোন কথা শোনা যাচ্ছে না, শুনতে পারতেছে না আমার কথা তারা। ওই দিকে কি শুনে আড়াচাড়া করে দেখি কি হয়েছে। এখানে নেটওয়ার্কের সমস্যা। হ্যাঁ এখন আসতেছে মনে হচ্ছে। জি স্যার এখন বোঝা যাচ্ছে। তাহলে যেটা বলতেছিলাম যে কিছু অ্যান্টাসিড এখন বের হচ্ছে, যেমন ধরেন মারলক্স প্লাস, এখানে আরো কিছু আছে যেগুলাতে আমাদের ওই যে মিউকোজাল প্রোটেক্টিভ যেটা আমরা পড়ছিলাম বিসমাথ সিলেট বা সিমিথিকন, এগুলা অ্যাড করা থাকে। তাহলে দুইটা অ্যাডভান্টেজই পাওয়া যায়। হ্যাঁ আবার অ্যান্টাসিড প্লাস দিলেও হবে, সমস্যা নাই। আচ্ছা আরেকটা বলতেছিলাম যে কথা শোনা যায় আমার? জি স্যার জি স্যার শোনা যাচ্ছে। আরেকটা বলতেছিলাম যে জার্ড আমি বললাম না, যেটাতে খাবার উপরে উঠে গিয়ে আলসার তৈরি হয়, তাহলে পেট যত সময় ভর্তি থাকবে খাবার ওঠার সম্ভাবনা বেশি। সেই ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি যে তার জার্ড, তাকে আমরা অমিডন দিব বা ডমপেরিডন দিব, কারণ এটা কি করবে তাড়াতাড়ি পেট খালি করে ফেলবে, মানে খাবারটাকে নিচে নিয়ে যাবে আর কি, ডিউরেনাম জেজুনামের ওইদিকে নিয়ে যাবে। এই আর হচ্ছে এই রোগীকে যাদের জার্ড আছে, মানে ধরেন বলে যে শুইলে আমার ব্যথা, উপরে দিয়ে খাবার উঠে আসে ব্যথা করে, সেই ক্ষেত্রে আমরা তাকে বলবো যে তুমি খাওয়ার 2 ঘন্টার মধ্যে শুবে না,
শোয়া যাবে না, শুইলেও বালিশ উঁচা করে দিতে হবে। হ্যাঁ, রাতের খাবার খুব তাড়াতাড়ি খেয়ে ফেলবে, যাতে সে ঘুমানোর 2 ঘন্টা সময় পায় আর কি, ঘুমানোর আগে। ঠিক আছে, এই অ্যাডভাইস গুলো রোগীকে দিতে হবে। এটা হচ্ছে একটা কমন ট্রিটমেন্ট আমরা আসলে দিব রোগী। ঠিক আছে, আর যদি আমরা চিন্তা করি যে বা ডায়াগনোসিস হয়ে আসছে রোগী যে সেটা তার হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি কারণে হয়েছে, আচ্ছা যদি কোনো স্টেরয়েড খেয়ে থাকে বা এনএসআইড, সেটা আমরা বন্ধ করে দিব। অথবা তার লাগতেছে, সেই ক্ষেত্রে ভালো পিপিআই খাওয়ার পরে সে ওইটা খাবে, এনএসআইডস গুলো খাবে। স্যার অমিডনটা কতদিন যাবত খাবে, মানে কতদিন 1 পর্যন্ত খেতে মাসও হবে? দেওয়া যায়, 1 মাস 15 দিন এরকম দেওয়া যায়, সমস্যা নেই। আচ্ছা, যদি এইচ পাইলোরি দিয়ে হয়, এইচ পাইলোরির একটা থেরাপি আছে, ট্রিপল থেরাপি বলে। ট্রিপল থেরাপি মানে এখানে 3টা ওষুধ থাকে। হ্যাঁ, এইটাই এখন ব্যবহৃত হচ্ছে। আর একটা কোয়াড্রিপল থেরাপিও আছে, ওইটা এখনো আসে নাই, ব্যবহার হচ্ছে না খুব একটা। তাহলে আমরা শুধু এইটা জানলেই হবে। ট্রিপল থেরাপিতে আমাদের যেটা থাকে, 2টা অ্যান্টিবায়োটিক থাকে আর একটা পিপিআই থাকে। ঠিক আছে, পিপিআই এর মধ্যে ধরেন যে কোনো একটা থাকলো, ল্যান্সোপ্রাজোল, বা সাধারণত এটা একটা হেলিকন কিট হিসেবে পাওয়া যায়, নাম হচ্ছে হেলিকন কিট হিসেবে পাওয়া যায়। ওই যে ক্লারিমাইসিন এমএস হ্যাঁ, ল্যান্সোপ্রাজোল থাকে এখানে 3টা 20 মিলিগ্রামের, তারপরে 3টা না 4টা ট্যাবলেট থাকে একসাথে, তারপরে ক্লারিথ্রোমাইসিন, স্যার মেট্রোনিডাজল, তিনটে থাকে যে এরিথ্রোমাইসিন থাকে 500 মিলিগ্রাম। হ্যাঁ, অ্যামোক্সিসিলিন থাকে। আর একটা থাকে অ্যামোক্সিসিলিন। অ্যামোক্সিসিলিন মানে ক্যাপসুল। স্যার ক্যাপসুল। অ্যামোক্সিসিলিনটা থাকে হচ্ছে আপনার 1 গ্রাম। এই 3টা ওষুধ মিলে হলো ট্রিপল থেরাপি। মানে 3টা, ট্রিপল কথার অর্থ ট্রাই মানে হচ্ছে 3, ট্রিপল। তাহলে এই 3টা একসাথে থাকে, হেলিকন কিট হিসেবে পাওয়া যায়। এটা ওই হেলিকন কিট মানে একটা পাতায় জয়টা থাকে, 2বার খাবে। 2বার মানে একটা পাতা সকালে খাবে, একটা পাতা রাতে খাবে, এরকম 7 দিন অথবা 14 দিন, 7 দিন অথবা 14 দিন। এই হচ্ছে ট্রিপল থেরাপি। ঠিক আছে, এটা হেলিকন কিটের জন্য। তবে এটা দেওয়ার আগে কনফার্ম করতে হবে যে আসলে হেলিকন কিটের কারণে হয়েছে কিনা। স্যার এটা কি দিনে 2 টাইম? দিনে, হ্যাঁ, দিনে 2বার আর কি, বিডি ডোজ। স্যার এটা কি দিনে 2 টাইম? সকালে একটা পাতা খাবে, রাতে একটা পাতা খাবে। ঠিক আছে, 2 টাইমস। স্যার এখানে রেবিপ্রাজল একটা নতুন করে আসছে, এটা কি কির জন্য খাবে? ল্যান্সোপ্রাজলের জায়গায় রেবিপ্রাজল একটা আসছে। না, এখানে ল্যান্সোপ্রাজোলের জায়গায় আপনি রেবিপ্রাজোলও দিতে পারেন, সেটা তো সমস্যা নাই। এখানে একটা যে কোনো কোনো ইন্ডিকেশন কোনো ভিন্ন আছে কিনা? না, ওইরকম কিছু না। ওটা হচ্ছে রেবিপ্রাজোল হয়তো দিচ্ছে কারা, ওদের কোম্পানি যারা তৈরি করছে ওদেরটা দিচ্ছে আর কি, এরকম। স্যার এইচ পাইলোরি ট্রিটমেন্ট এটা স্যার কখন দিতে হবে? এটা ওই যে পরীক্ষা করে যদি কনফার্ম আমরা হয়ে যাই যে সে তার এইচ পাইলোরি আছে, সেই ক্ষেত্রে দিতে হবে। কারণ এগুলা একটু ওষুধ মানে ব্যবহারের ক্ষেত্রে কনশাস থাকতে হবে। ঠিক আছে, এই মোটামুটি পিইউডির হচ্ছে আমরা এই ট্রিটমেন্ট গুলো। স্যার এটা খাওয়ার নিয়মটা স্যার আরেকটু বলবেন? খাওয়ার নিয়ম হচ্ছে ওই আমরা বললাম না যে একটা পাতায় মনে হয় 3টা ট্যাবলেট থাকে। ঠিক আছে, তো সে সকালে ওই একটা পাতা খেয়ে ফেলবে সকালে, বিডি ডোজ বলে, বিডি মানে 2বার। তাহলে আর আবার সে রাতে একটা পাতা খাবে। ঠিক আছে, এইভাবে 7 দিন অথবা 14 দিন খাবে। মানে হেলিকোব্যাক্টার পাইলোরি ইরাডিকেশনের জন্য আমরা এটা ব্যবহার করি। তবে এটা খুব যে একদম ব্যবহার করতেছে এরকম না, যাদের কনফার্ম যে তার এইচ পাইলোরির কারণে হয়েছে তাদের ক্ষেত্রেই সাধারণত দেয়। মানে আমি প্রথমে আমরা ওই জেনারেল যেটা প্রথমে ট্রিটমেন্টটা ওইটা দিয়ে আমরা শুরু করব। ঠিক আছে, এই মেইনলি তো এখানে খাওয়া দাওয়ার অ্যাডভাইসটাই
ইম্পর্টেন্স বেশি, মানে যে ডায়েটারি অ্যাডভাইস। স্যার ক্লাসের শেষে একটা জিনিস জানাই দিলে ভালো হতো। ওই ইয়াতে প্রেসক্রিপশন কতগুলা কিউডি, এরপর বিডি, টিআইডি, এরকম কতগুলা টার্ম ইউজ করে, এগুলার এই মিনিং সহ একটু লং টার্ম কি হয় এটা আচ্ছা বুঝাই দিলে আচ্ছা, একটু ভালো ঠিক হতো। আছে, সমস্যা নাই, এগুলো আমরা বলবো। এখন আমরা একটু বিরতি দিব, হ্যাঁ 10 মিনিটের বিরতি দিব। স্যার 1 মিনিট একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম। হ্যাঁ করেন। হ্যালো, জি। যেটা পিপিআই আছে স্যার, যেহেতু আমাদের এই গ্যাস্ট্রিকের 2-3 ধরনের ভাগ করলো, ডিউডিনাল আলসার, গ্যাস্ট্রিক আলসার আছে, এসোফেগাল, তাইলে স্যার পিপিআই গুলো কি এখানে কোনো ধরনের প্রেফারেবল জায়গাতে ইউজ করে নাকি যে কোনো একটা ইউজ করতে পারবে যে কোনো কন্ডিশনে? মানে না না, ওইরকম কোনো মানে ধরনের জায়গা অনুযায়ী এর কোনো কোনো ধরনের স্পেসিফিসিটি প্রেসক্রিপশন নাই। নেই, মানে যে না, ও তো প্যারাইটাল সেলে গিয়ে এরা কাজ করে, তার মানে প্যারাইটাল সেল যেখানে থাকবে ও সেখানে গিয়ে কাজ করবে, ওইখানে জায়গার উপরে কোনো ইয়া নেই, এসিড বন্ধ করবে আর কি। এই ঠিক আছে, আমরা আপনারা একটু তাহলে আমরা পরের যেটা সেটা হচ্ছে শুধু কেজি 2 টাকা ছিল, কত লাভ হলো? এটা কাছে 80 টাকা ধরে বেশি বেড়ে যায়। টমেটো যা লাল, তুমি লাল দিয়ে বলে একটু কথা আরো শুধু কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য যেটা বলে, হ্যাঁ এগুলো কিন্তু কনস্টিপেশন বা ডিসপেপসিয়া যাই বলে না কেন, এগুলো কোনো রোগ না, এগুলো হচ্ছে রোগের লক্ষণ, মানে যে কোনো রোগের কারণে এটা হইতে পারে, যে একটা লক্ষণ হিসেবে। তাহলে এটা একটা ডেফিনেশন আছে, সংজ্ঞা আছে, যে may be defined as, মানে এটাকে এইভাবে ডিফাইন করা যেতে পারে যে এটা কি ইনফ্রিকুয়েন্ট, ফ্রিকুয়েন্ট মানে সচরাচর যেটা হয়, আর ইনফ্রিকুয়েন্ট মানে স্যার কনস্টিপেশন এটা কি মেবি? হ্যাঁ infrequent passes, PASSAG, passes of hard stool, hard মানে শক্ত, স্টুল মানে পায়খানা। সাধারণত এটা এরকম বলে যে নো স্টুল লাস্ট 3 ডে, মানে গত 3 দিনে যদি কোনো স্টুল পাস না করে, অথবা or ইনফ্রিকুয়েন্ট এর পরে কি less than 3 times per week,
এটা সংজ্ঞাটা এরকম যে infrequent passes of hard stool. Constipation may be defined as infrequent মানে frequently হয় না, passes of hard stool এটা আমরা কি বলবো যে no stool in last 3 days, মানে গত 3 দিনে যদি তার কোনো পায়খানা না হয়, অথবা গত এক সপ্তাহে যদি 3 বারের কম হয়, তখন সেটাকে আমরা কনস্টিপেশন বলবো, এবং সেটা হার্ড স্টুল হইতে হবে। হ্যাঁ, গেলেও সেটা হার্ড হইতে হবে, শক্ত। এইটা হচ্ছে সংজ্ঞা কনস্টিপেশনের। তাহলে কনস্টিপেশন কিন্তু আমরা বললাম যে এটা একটা সিমটম বা এটা একটা হচ্ছে রোগের লক্ষণ। সেটা যেই রোগের কারণে হবে, আমরা ট্রিটমেন্টে গেলে কিন্তু ওই রোগের ট্রিটমেন্ট করতে হবে। সেজন্য এটা কিছু ট্রিটমেন্ট আছে স্পেসিফিক। এমনি যদি আমরা যেটাকে বলে যে প্রধান যেটা কারণ, সেটা কিন্তু ডায়েটারি মানে খাবার অভ্যাসের কারণেই বেশিরভাগ মানুষের এরকম হয়ে থাকে। মানে যদি ফাইবার, লেস ইনটেক অফ ফাইবার এন্ড ওয়াটার। তাহলে আমরা যদি কজ পড়ি, লেখা হয়েছে না, কজ এক নম্বরে হচ্ছে আমাদের ল্যাক অফ ফাইবার, মানে ফাইবার যুক্ত খাবার যেগুলো আছে, যেমন ধরেন শাক সবজি, হ্যাঁ, এগুলা যদি কম খায়, আর যদি আবার ইয়াগুলা বেশি খায়, কার্বোহাইড্রেট, প্রোটিন, এগুলা বেশি খেলে কনস্টিপেশন হয়ে যায়। কিছু মটিলিটি ডিসঅর্ডার থাকে। মটিলিটি ডিসঅর্ডার মানে আমাদের যে খাবারটা উপর থেকে নিচে যায় কিভাবে, সংকোচন প্রসারণ, পেরিস্টালসিসের মাধ্যমে। তো এই মটিলিটি ডিসঅর্ডার যদি থাকে, মানে ঠিক মতো সংকোচন প্রসারণ হয় না, মটিলিটি ডিসঅর্ডার একটা। তারপরে ধরেন যে রাস্তা যদি ব্লক থাকে, কোনো কথা বলেন, মানে পাকস্থলী থেকে নিচে যাইতে যদি রাস্তায় ব্লক থাকে, তাহলে ব্লক কি কারণে হতে পারে? একটা কথা হচ্ছে যে কোনো টিউমার থাকতে পারে, মানে স্টোমাক ক্যান্সার অথবা ইন্টেস্টিনাল ক্যান্সার, বিভিন্ন টিউমার হতে পারে ওখানে, সে হয়ে রাস্তাটা বন্ধ হয়ে যেতে পারে। আবার হচ্ছে আমাদের কিছু ইয়া আছে, হার্টস্পাং ডিজিজ একটা কথা আছে। হার্টস্পাং ডিজিজ মানে ওইখানে সংকোচন প্রসারণের যে জন্য যে নার্ভ সিগন্যালটা দরকার হয়, মানে আমাদের ব্রেন থেকেই তো সিগন্যাল আসে যে কোনোর জন্য, তাহলে ওই নার্ভের গ্যাংলিয়ন গুলো ওখানে থাকে না ইন্টেস্টাইনের মধ্যে, তখন সেটা আমরা ওইটাও মটিলিটি ডিসঅর্ডারের মধ্যেই পড়ে। সংকোচন প্রসারণটা ঠিক মতো হয় না, তবে ওইটা হচ্ছে একটা নির্দিষ্ট জায়গায়, ধরেন জেজু নামের একটা জায়গায় নাই, মানে গ্যাংলিয়ন গুলা নাই, স্নায়ু, তাহলে ওই জায়গাটা সংকোচন প্রসারণ হয় না, চিকন হয়ে থাকে। হ্যাঁ, চিকন হয়ে থাকলে খাবারটা নিচে যায় না, তখন সেটা কনস্টিপেশন হইতে পারে। তাহলে এটা বললাম যে ক্যান্সারের কারণে হইতে পারে, কার্সিনোমা মানে হচ্ছে ক্যান্সার, যে কোনো জায়গার কার্সিনোমা, গ্যাস্ট্রিক কার্সিনোমা হইতে পারে বা অন্য। তারপরে বললাম যে আমরা ইয়ার কারণে হইতে পারে, এই তো একটাও কালি নেই, সব শেষ। তারপরে আপনার ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন একটা কথা আছে। জামাল ভাই ইয়া নিয়ে আসেন কালি। ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন মানে রাস্তা যদি কোনো কারণে ব্লক, অন্য কারণে হতে পারে, হয়তো ক্যান্সারের কারণে হয়, অথবা ধরেন অনেকের আছে যে কৃমি অনেক বেশি হয়ে যায়, কৃমি, হেলমেন্থিক্স, এগুলো কিন্তু অনেক সময় জটলা পেকে রাস্তা বন্ধ করে দেয়। অনেক সময় আবার এরকম হয়, প্যাঁচ খেয়ে যায়, বলে না যে তার নাড়ি ভুঁড়ি প্যাঁচ খেয়ে গেছে, তো অনেক সময় ইন্টেস্টাইন গুলো তো পেঁচানো থাকে, তো একটার সাথে আরেকটা যখন প্যাঁচ খেয়ে যায় তখন রাস্তা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, ভলভিউলাস বলে, ভলভিউলাস, তারপরে
এই ধরনের জিনিসগুলো। তাহলে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের মধ্যে এই জিনিসগুলা মোটামুটি। আর কিছু ওষুধের কারণেও কিন্তু কনস্টিপেশন হইতে পারে, ড্রাগস নাই। তাহলে ড্রাগস এর মধ্যে কি কি আছে? ড্রাগস স্যার ওষুধগুলো খাওয়ার পর কি এই ধরনের সিমটমস গুলো দেখা যাবে? হ্যাঁ, ওষুধ খাওয়ার পরে কনস্টিপেশন হবে আর কি, এই ওষুধ খালি এগুলো খালি। যেমন আমরা অ্যান্টাসিডে পড়ছিলাম না যে অ্যালুমিনিয়াম কন্টেনিং কিছু আছে, যেমন একটা অ্যান্টাসিডে কি থাকে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। কেন বলছিলাম না যে একটা করে ডায়রিয়া একটা করে কনস্টিপেশন, দুইটা কম্পেনসেট করার জন্য আমরা দিই। তাহলে অ্যালুমিনিয়াম কন্টেনিং যে সকল ড্রাগ থাকে, হ্যাঁ, অ্যালুমিনিয়াম কন্টেনিং যদি শুধু অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড নিয়ে যদি কোনো একটা অ্যান্টাসিড তৈরি হয় তাহলে ওইটা খাইলে কনস্টিপেশন হবে। তাহলে আমরা ড্রাগস এর মধ্যে তাহলে অ্যালুমিনিয়াম সংকেত লিখলাম, অ্যালুমিনিয়াম কন্টেনিং ড্রাগস গুলা। তারপরে আমাদের হচ্ছে আয়রন, আয়রন খাইলেও কিন্তু কনস্টিপেশন হয়, তাহলে আয়রন ট্যাবলেট বা আয়রন যেগুলো খায় আয়রন। তারপরে হচ্ছে আমাদের ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যেগুলো আছে, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার গুলো আমরা কোথায় পড়ছিলাম? হার্টের মধ্যে পড়ছিলাম, ভেড়াপামিল, হ্যাঁ, এগুলো ব্লকার, এগুলো সাইড ইফেক্ট আর কি এইসব রোগের, এইসব ওষুধের এইটা। তারপরে আমরা পড়ছিলাম যে ওপিওয়েডস, ওপিওয়েডস অ্যানালজেসিক যেগুলা, মরফিন, প্যাথিডিন, ওপিওয়েডস মানটা দেখি, ওপিওয়েডস অ্যানালজেসিক যেগুলো আছে, মরফিন, প্যাথিডিন, কি কি আছে? মরফিন, প্যাথিডিন, লেখা বোঝা যাবে না মনে হয়, আমার কথা শুনলে হবে। মরফিন, প্যাথিডিন, এই সকল ড্রাগস এর কারণে কিন্তু কনস্টিপেশন হইতে পারে। তাহলে আমরা যখন হিস্ট্রি নিতে যাব এই কনস্টিপেশনের রোগীর বা কোষ্ঠকাঠিন্য রোগীর, তাহলে আমার এই কথাগুলা তাকে অবশ্যই জিজ্ঞাসা করতে হবে। তাহলে ধরেন ল্যাক অফ ফাইবারের যদি আমরা কথা জিজ্ঞাসা করি, তাহলে তার খাবার যে প্রতিদিনের খাবারের মেনু যেটা, এটা তাকে জিজ্ঞাসা করব। মর্টিলিটি ডিসঅর্ডারের মধ্যে যে আমরা বলবো কার্সিনোমার মধ্যে কিছু সাইন সিগন্যাল থাকবে, যেমন এটাতে কার্সিনোমা হলে বা ক্যান্সার হলে অনেক সময় রক্ত যায় পায়খানার সাথে, হ্যাঁ। তারপরে ওজন কমে যাবে, পেটে আমরা এক্সামিনেশন করলে তার কোনো একটা মাস পাওয়া যেতে পারে, মাস মানে হচ্ছে কোনো একটা ফোলা চাকা পাওয়া যেতে পারে, ইয়াটা কি টিউমারটা। ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের মধ্যে আমরা ওই প্যাচ খেয়ে যেতে পারে, পেটে ব্যথা হবে অনেক সেই ক্ষেত্রে। আচ্ছা, কনস্টিপেশনের মধ্যে আমরা অ্যাবসলিউট কনস্টিপেশন একটা কথা বলি, আর একটা হচ্ছে রিলেটিভ। অ্যাবসলিউট মানে যদি বাতাসও না যায়, এক তো পায়খানা যায় না, বাতাসও না গেলে সে তখন আমরা বলি অ্যাবসলিউট। আর যদি বাতাস যায় কিন্তু পায়খানা যায় না, সেটা হচ্ছে কি বলে, রিলেটিভ, রিলেটিভ কনস্টিপেশন। আচ্ছা, ঠিক আছে। আর ওষুধের তার হিস্ট্রি নিব, যে কোনো ওষুধ খায় কিনা এই ধরনের। তাহলে আমরা বলবো যে আপনি কি কোনো ওষুধ খাচ্ছেন এখন, বলেন, নাম বললে তাহলে সেই ক্ষেত্রে এইটা আমরা বের করতে পারবো। এই হলো মোটামুটি কারণগুলো দেখে দেখে হিস্ট্রিটা নিতে হবে তার। স্যার নিচেরটা, স্যার নিচের ওষুধটা স্যার বুঝতেছেন। প্যাথিডিন, প্যাথিডিন, মরফিন, প্যাথিডিন ব্যথার জন্য যেগুলো দেয়, অপিওয়েড গুলো। আচ্ছা স্যার, স্যার ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের সিম্পটমসটা কি হবে? যে পেট ফুলে যাবে আর কি, পেট একদম আস্তে আস্তে ফুলতে থাকবে তার, আর পেটে ব্যথা হবে অনেক, হ্যাঁ, পেটে ব্যথা হবে। এটা আমরা সাধারণত এক্সরে করলেই দেখা যাবে, এক্সরে করলে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনটা বোঝা যায় এক্সরেতে। তাহলে এই ক্ষেত্রে আমরা এইখানে ট্রিটমেন্ট কিন্তু কারণ দেখে করতে হবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেহেতু বললাম যে ফাইবারের ল্যাকের কারণে হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিছু ওষুধ দিতে পারি।
এক নম্বরে তো আমরা দিব ডায়েটারি একটা অ্যাডভাইস দিব তাকে, যে সে কি খাবে, ফাইবার সমৃদ্ধ খাবারগুলো খাবে। কি কি আছে বলেন তো? তাহলে সে ভেজিটেবল খাবে, শাকসবজি খাবে, ভেজিটেবল খাইতে পারে, অথবা খেজুর খেতে পারবে, ইউসুফ গুলের ভুসি আছে না ইউসুফ গুলের, হ্যাঁ ভুসি। তারপরে হচ্ছে পেঁপে, লাউ, এগুলা কিন্তু অনেক কাজ করে কনস্টিপেশনের জন্য। এই জিনিসগুলা খেতে বলবো। যার কনস্টিপেশন থাকে অনেক, তাকে আমরা অবশ্যই ইউসুফ গুলের ভুসি সে প্রতিদিন খাবে সকাল রাতে, হ্যাঁ এটা ভালো। এগুলো হচ্ছে ডায়েটারি অ্যাডভাইস। আর ওষুধের মধ্যে আমরা কি দিতে পারি? ওষুধের মধ্যে কিছু সিরাপ আছে, যেমন ধরেন অ্যাভোলাক্স সিরাপ আছে, হ্যাঁ, গ্যাস্ট্রোফ্লেক্স, আর কি কি যেন আছে, এগুলো আমরা 2 চামচ 4 চামচ করে দিতে পারি। সকালে 2 চামচ, রাতে 2 চামচ এই অ্যাভোলাক্স সিরাপ এটা দিতে পারি। তারপরে এছাড়া ওমিডনটা দেয়, ওমিডন কিন্তু মোটিলিটি বাড়ায়, কিন্তু ও মানে আমাদের এখানে মেইন উদ্দেশ্য থাকবে যে তার পায়খানাটাকে নরম করে বের করে দাও, এই মেইন উদ্দেশ্য। তাহলে আমরা ডায়েটারি ফাইবার খাইলে অতিরিক্ত পানি খেতে হবে তাকে। তারপরে হচ্ছে আমরা ওই সিরাপ দিতে পারি। সিরাপগুলো হচ্ছে অসমোটিক প্রেসারটা বাড়ায়, মানে এরা ইন্টেস্টাইনের মানে এই তো এই টিউবের ভিতরে ওরা পানি ধরে রাখে বেশি, এই ওষুধগুলা অসমোটিক প্রেসারের কারণে। অসমোসিস মানে কি, যেখানে ঘনত্ব বেশি পানি সেই দিকে দৌড় মারে, এইখানে পানি থাকে, পানি ধরে রাখলে তখন মানে ইয়াটা বাড়ে, পায়খানার মানে পরিমাণটা বেড়ে যায়, পেটের মধ্যে বেড়ে গেলে তখন এটা বের হয়ে যায় আর কি, চাপ সহ্য করতে না, এইটা এইভাবে কাজ করে। এছাড়া আমরা সাপোজিটরি কিছু আছে, যেমন ধরেন গ্লিসারিন সাপোজিটরি, একসাথে 2টা 3টা 4টে দিতে পারি, হ্যাঁ গ্লিসারিন সাপোজিটরি। গ্লিসারিন সাপোজিটরি এগুলা ইয়াতে দেয়, পায়খানা রাস্তা দিয়ে দিবে, একসাথে সাধারণত 4টা 3টা এরকম করে দেওয়া যায়। দিলে ওরা পায়খানাটাকে করে, পিচ্ছিল করে আর কি, হার্ড স্টুলটা বের হয়ে আসে সাপোজিটরি গ্লিসারিন। এছাড়াও ইনেমা দেয়, ইনেমা সিমপ্লেক্স, এটা একটা পাওয়া যায়, ইনেমা দিলে ওই পায়খানাটা বের হয়ে আসে নরম। এগুলো মোটামুটি ট্রিটমেন্ট। মেইনলি আমরা শুরু করব হচ্ছে সিরাপ দিয়ে, অ্যাভোলাক্স সিরাপ দিলাম, তাকে কিছু ডায়েটারি অ্যাডভাইস দিলাম যে আপনি আপাতত 15 দিন বা 10 দিন এগুলো খান, হ্যাঁ ঠিক হয়ে যাবে। তারপরে অ্যাডভাইস গুলো দিব। এরপরও যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা ওই অন্যান্য ওষুধ যদি ওষুধ খাওয়ার কারণে হয়, ওষুধটা বন্ধ করে দিব, যে আপনার এই ওষুধের জন্য হচ্ছে এটা আপাতত বন্ধ রাখেন। আর যদি অন্য কারণে, যদি ক্যান্সারের কারণে হয়, সেই ক্ষেত্রে তো আমরা ওকে করবো আর কি, হসপিটালে বা যে কোনো ভালো ডাক্তারের কাছে রেফার করে দিব, ঠিক আছে। আর একটা জিনিস আছে ডিসপেপসিয়া, এটাও কিন্তু রোগের লক্ষণ, এটা কিন্তু না। ডিসপেপসিয়া কথাটা আর একটা নাম হচ্ছে ইনডাইজেশন, মানে খাবার খায় কিন্তু হজম হয় না ঠিক মতো, বা বদ হজম হয়, এটা হচ্ছে ইনডাইজেশনও বলে। তাহলে ডিসপেপসিয়া বা ইনডাইজেশনে কিছু আমরা এখানে কয়েকটা জিনিস পড়তে হবে। এখানে ট্রিটমেন্ট কজ অনুযায়ী যেরকম কজ গুলো হয়, তাহলে বদ হজম হইতে পারে হচ্ছে আমরা পিইউডি যেটা বললাম, সেটার কারণেও কিন্তু হইতে পারে। মানে ও পিইউডির কারণে দেখা যায় যে অনেকদিন ধরে ওই পিপিআই গুলা খায়, তাহলে হজম হয় না ঠিক মতো, তাহলে পিইউডি একটা। তারপরে হচ্ছে গ্যাস্ট্রাইটিস, একটা কথা আছে, গ্যাস্ট্রাইটিস মানে স্টোমাকে যদি ইনফেকশন হয় কোনো কারণে, ব্যাকটেরিয়া দিয়ে, গ্যাস্ট্রাইটিস বলে। তারপরে আমাদের আছে যদি ওই পিত্তথলিতে যদি পাথর হয়, সেই ক্ষেত্রেও কিন্তু হজম কম হয়, কারণ ওইখানে বাইল তৈরি হয়, বাইলটা যদি ঠিক মতো বের হতে না পারে, এটাকে আমরা বলি গল স্টোন মানে গল ব্লাডারে স্টোন বা পিত্তথলিতে পাথর। তারপরে
প্যানক্রিয়াস থেকে আমরা জানি না যে প্যানক্রিয়াস যে আমরা বললাম অগ্নাশয়, এখান থেকে কিন্তু বেশিরভাগ এনজাইম আসে খাদ্য পরিপাকের জন্য। তাহলে প্যানক্রিয়াসের মধ্যে যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ইয়াগুলো হইতে পারে, যেমন প্যানক্রিয়াটিক ডিজিজ, যেমন প্যানক্রিয়াটাইটিস অ্যাকিউট হয়। প্যানক্রিয়াটাইটিস দুই ধরনের আছে, আবার অ্যাকিউট, ক্রনিক। হ্যাঁ, এই দুইটার ক্ষেত্রেই হইতে পারে, কারণ এখানে এনজাইমগুলো ঠিকমতো তৈরি হয় না, খাদ্য পরিপাক হয় না ঠিক মতো। তারপরে আমাদের যদি লিভারেও কিন্তু গিয়ে খাদ্য পরিপাকের কিছু এনজাইম তৈরি হয়। তাহলে লিভারে যদি কোনো ডিজিজ হয়, যেমন হেপাটাইটিস, লিভারে যদি ইনফেকশন হয়, হেপাটাইটিস হইলে সেই ক্ষেত্রেও কিন্তু ডিসপেপসিয়া বা ইনডাইজেশন হইতে পারে। এখানে কিছু জিনিস আছে যেমন কমন যেগুলো হয়, যেমন অ্যালকোহল খায় যারা, অ্যালকোহল, তারপরে অতিরিক্ত টেনশনে থাকলেও কিন্তু মানসিক স্ট্রেস, যেটা মেন্টাল স্ট্রেসের কারণেও অনেক সময় পরিপাকটা ঠিক মতো হয় না। মেন্টাল স্ট্রেস এগুলা কারণে হয় না অনেক সময়। হ্যাঁ, হ্যাঁ, ওই তো অ্যাংজাইটির কারণে ধরেন ঘুম হয় না ঠিক মতো, তখন পরিপাক হয় না। তারপরে কিছু ড্রাগস আছে বুঝছেন, ড্রাগস এর মধ্যে আমরা এনএসাইডস কিন্তু ইনডাইজেশন করতে পারে, মানে ব্যথার ওষুধ যেগুলো আছে। তারপরে স্টেরয়েড, তারপরে হচ্ছে আমাদের কিছু আছে এই আয়রন গুলা কিন্তু আবার এইগুলো করে, ইনডাইজেশন করে। আয়রন এন্ড পটাশিয়াম প্রিপারেশন যেগুলো আছে, তাহলে এগুলো হচ্ছে ড্রাগস এর মধ্যে। স্যার হ্যাঁ? যদি লং টাইম পিপিআই ইউজ করলেও কি ইনডাইজেশন হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, এটা বলছি তো, ইয়ার সময় বললাম না। আর লং টাইম যদি আমরা পিপিআই ইউজ করি সেই তাহলে ক্ষেত্রে এটা কি ইনডাইজেশন। ওই যে পিইউডি তে হয় কেন, পিইউডি তে দুইটা কারণে, এক পিইউডির কারণে হইতে পারে, আবার ওই ওষুধ ব্যবহার করে দীর্ঘদিন সেই ক্ষেত্রেও হইতে পারে। এছাড়া আমাদের রেনাল ফেলিওরে হয় অনেক সময়। রেনাল ফেলিওর মানে কিডনি যদি ফেল করে, কিডনি যদি ফেল করে, হ্যাঁ, সেক্ষেত্রেও কিন্তু হইতে পারে। মোটামুটি এইগুলো হচ্ছে ডিসপেপসিয়ার কজ। তাহলে ডিসপেপসিয়া জিনিসটা এটা হচ্ছে আমাদের কারণের চিকিৎসা করতে হবে, একটা কথা হচ্ছে এটা। মোটামুটি এটা যদি গ্যাস্ট্রাইটিস বা বিভিন্ন ইনফেকশনের কারণে হয়, সেক্ষেত্রে আমরা হয়তো অ্যান্টিবায়োটিক মেট্রোনিডাজোল বা সিপ্রোডিপ্রো এগুলো দিব রোগীকে। মেট্রোনিডাজোল 400 মিলিগ্রাম পাওয়া যায়, 500 মিলিগ্রাম পাওয়া যায়, সেটা আমরা দেই 3 বার করে, দিনে 3 বার, 7 দিন বা 5 দিন। এটা অনেক সময় যেগুলা মানে খাবারের ফুড পয়জনিং এর কারণে যদি হয় বা গ্যাস্ট্রাইটিস এর কারণে হয়, সেই ক্ষেত্রে আমরা এটা দিই, এমনিতে ওইভাবে ইয়া করা হয় না। আচ্ছা, এটা একটা কথা, মানে এগুলো হচ্ছে কারণ। একটা জিনিস মনে রাখতে হবে যে রোগী যদি ডিসপেপসিয়া নিয়ে আসে, তাহলে আমরা কখন খারাপ মনে করব, মানে কখন মনে করব যে এই ডিসপেপসিয়াটা আসলে খারাপ, এটা সাধারণ কোনো না, তখন আমরা কিছু ইয়া আছে, লক্ষণ আছে, সেগুলো দেখে আমাদের বুঝতে হবে, তখন আমরা ওই রোগীকে হসপিটালে ভর্তি হতে বলবো বা রেফার করবো। কি আছে এগুলোকে বলে অ্যালার্মিং সাইন, অ্যালার্মিং সাইন অফ ডিসপেপসিয়া, মানে এগুলা দেখলে আমার ধরে নিতে হবে যে রোগীর সমস্যা আছে, খারাপ কিছু হইতে পারে। তাহলে 1 নম্বরে হচ্ছে যে ওয়েট লস যদি হয়, মানে ডিসপেপসিয়ার সাথে ওয়েট লস, ওজন কমে যায়, একটাও লিখতেছে না।
তারপরে যদি অ্যানিমিয়া থাকে, হ্যাঁ, মানে রক্ত শূন্যতা থাকে, তাহলে আমরা কিন্তু ওই দিকে যাব, মানে ক্যান্সার ট্যান্সার এগুলো চিন্তা করব, হইতে পারে। তারপরে ভমিটিং হইতে পারে, এগুলা অ্যালার্মিং সাইন, ভমিটিং। তারপরে হেমাটেমেসিস, হেমাটেমেসিস মানে বমির সাথে রক্ত যাওয়া। আর একটা আছে ম্যালেনা, ম্যালেনা, ম্যালেনা মানে পায়খানার সাথে রক্ত যাওয়া, এগুলা যদি হয়। তারপরে হচ্ছে কোনো যদি পেটে যদি কোনো মাছ পাই, হ্যাঁ, হাত দিয়ে, পালপেবল অ্যাবডোমিনাল, অ্যাবডোমিনাল মাস, মানে মাস মানে টিউমার জাতীয় আর কি, কোনো কিছু পেলে তখন এগুলো আমরা চিন্তা করব যে রোগীর খারাপ কিছু হতে পারে, তখন হয়তো পেটের আলট্রা করতে বলবো, এন্ডোস্কোপি করতে বলবো, এগুলা ইয়ে করতে হবে। মানে ক্যান্সারের রোগীদের কিন্তু কমন একটা ইয়া থাকে, যেটা হচ্ছে ওয়েট লস, তারপরে অ্যানিমিয়া, এগুলা থাকে। পেটে কোনো মাছ থাকতে পারে, অথবা হেমাটিমেসিস হতে পারে, ম্যালেনা হতে পারে, এই জিনিসগুলো। হ্যাঁ, মোটামুটি এখানে এগুলোই, আজকে এই তিনটাই ছিল। স্যার ট্রিটমেন্ট কি বলছিলেন? যে ট্রিটমেন্ট তো এখানে ওরকম মানে কারণ দেখে বের করে ট্রিটমেন্ট দিতে হবে, এমনি এমনি দেওয়া যাবে না ডিসপেপসিয়ার জন্য। তারপর আমরা ওই বললাম না, যদি আমরা চিন্তা করি যে কোনো ফুড পয়জনিং বা ফুডের সাথে ব্যাকটেরিয়া ঢোকার কারণে হয়েছে, সেক্ষেত্রে আমরা তাকে দিতে পারি, মেট্রোনিডাজল দিতে পারি, সিপ্রোফ্লক্সাসিন দিতে পারি। মেট্রোনিডাজল সাধারণত 3 বার করে দেয় ট্যাবলেট, 3 বার। বাকি হচ্ছে আমার কারণটা বের করতে হবে, সেই কারণে চিকিৎসা করতে হবে। বললাম না যে যেগুলো জিনিস লক্ষণের আমরা খুব একটা ট্রিটমেন্ট করে লাভ হয় না। আমরা যদি কারণটা ট্রিটমেন্ট করি তাহলে ও ভালো হয়ে যাবে একবারে। আর লক্ষণ ট্রিটমেন্ট করলে কোনো মতে আমি লক্ষণটা ট্রিটমেন্ট করবো, কিন্তু ও পরে আবার আসবে, আবার হবে, এরকম। যেমন জ্বরের আমরা ট্রিটমেন্ট করব, ঠিক আছে, কিন্তু জ্বরের যদি কারণটা ধরতে না পারি, ওই নাপা খেলে ওর জ্বর যাবে, আবার আসবে, এভাবে সে মাসের পর মাস জ্বর নিয়ে ভুগতে থাকবে। কারণ কি, আমি তো তার কারণটা জানি না যে কি কারণে তার জ্বর হয়েছে। আমি যদি জানতাম যে তার ধরেন ফুসফুসে নিউমোনিয়া হয়েছে, সেই জন্য তার জ্বর হয়েছে, তাহলে আমি নিউমোনিয়াটা ট্রিটমেন্ট করলে তার জ্বর এমনি চলে যাবে। কিভাবে হলো এটা হিস্ট্রি জানতে হবে। হ্যাঁ, হিস্ট্রি এবং ইনভেস্টিগেশন করি। এছাড়া জ্বরের সাথে আরো অন্য কোনো, যেমন জ্বরের সাথে মনে করেন জন্ডিস আছে তার, তাহলে আমরা ধরবো তার লিভারের একটা কোনো সমস্যা হতে পারে, হেপাটাইটিস বা সামথিং, তখন আমরা একটা পরীক্ষা করবো, হ্যাঁ, হেপাটাইটিস পরীক্ষা করবো অথবা আলট্রাসোনোগ্রাম করবো। তাহলে তখন আমরা তার ওই ট্রিটমেন্টটা করলেই তার এমনি জন্ডিসও ভালো হয়ে যাবে, জ্বরও ভালো হয়ে গেল। আর এখন যদি আমি জ্বরের জন্য তাকে না পা খালি দিতেই থাকি প্যারাসিটামল, সে খাবে, আবার জ্বর যাবে, আবার আসবে, আবার আসবে, এইভাবে চলতে থাকে। এই জন্য যে সকল সিমটম আছে বা লক্ষণ আছে, এগুলো খুঁজে বের করার চেষ্টা করা যে কি কারণে তার এটা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা যে ইয়া করার ক্ষেত্রে যেটা হয়, বিডি মানে হচ্ছে বা 2 বারের ডোজ, সংক্ষেপে কিছু কথাবার্তা লেখে আর কি ইয়াতে। এই বিডি যদি লেখা থাকে তাহলে দিনে 2 বার খাবে। তারপরে টিডিএস একটা কথা আছে, টিডিএস মানে দিনে 3 বার। তারপরে কিউডিএস মানে দিনে 4 বার, এরকম এগুলা কয়েকটা টার্ম আছে। তারপরে আমরা লিখি পিসি মানে পোস্ট সিবাম, সিবাম, হ্যাঁ, পোস্ট সিবাম মানে খাবার পরে। আর এসি মানে আগে আর কি, খাওয়ার আগে, এসি দিয়ে খাওয়ার আগে লেখে, পিসি দিয়ে পোস্ট সিবাম। তারপরে আরো লেখে, আরো অনেকগুলো টার্ম আছে। হ্যাঁ, হ্যাঁ, আমাদের এখানে গিয়ে লিখে দিতে খাওয়ার আগে পরে। মানে পুরা লিখলেও হবে, কোনো সমস্যা নেই।
কারণ সংক্ষেপে অনেক সময় বুঝতে পারে না রোগী, তো আমি বাংলা লিখে দিব যে খাওয়ার আগে খাবেন পরে। এগুলো বাইরে ক্যান্টিনে বেশি। এগুলো আমরা টার্মগুলো ইউজ করি হচ্ছে মেডিকেলে, যখন আমরা যখন নিজে নিজে ট্রিটমেন্ট করি, কারণ ডাক্তাররা জানে কিন্তু রুগী তো আর জানবে না যে কিউডিএস মানে কি। সেই জন্য হসপিটালে এগুলো লেখে, কিন্তু আপনি যখন একটা প্রেসক্রিপশন করবেন রুগীর জন্য সেগুলো সব বাংলায় লিখতে হবে। এই তাহলে মোটামুটি আমরা শেষ করি, হ্যাঁ অনেক বাজে এখন।